দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। র্যাবের 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করতে 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরের সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে এমন তথ্য দেন তিনি। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, সরকার চলতি মাসে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, র্যাবের 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা অলরেডি হোম মিনিস্টার সাহেব আর ল মিনিস্টার সাহেব ওনারা হ্যান্ডেল করছেন, ফরেন মিনিস্ট্রি। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথাও জানান তিনি। ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে এবং এটা খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ওনারা সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, সেটা আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। এদিকে ব্যাংক লেনদেনে মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2021-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেউ যদি সেই বিধান লঙ্ঘন করে, যেই বিধান অনুযায়ী আপনি টাকা পরিশোধ করবে সেই বিধানের বাইরে গিয়ে যদি টাকা পরিশোধ করেন, তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড এবং অনধিক 50 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, অগ্রাধিকার ভিত্তিতে 60 ও ফ্রন্টলাইনারদের চলতি মাসে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। হোটেলে যারা আছে এবং তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদের সকলেরই টেস্টের ব্যবস্থা আমরা করেছি। আল্লাহর রহমতে এখনো আমরা ভালো আছি। বর্ডার স্ক্রিনিং, এয়ারপোর্ট স্ক্রিনিং, এগুলাও এই কারণে আমরা জোরদার করেছি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। গুলিস্তানে গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্র মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9 গাড়ি চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। সন্ধ্যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নিজের নামে বরাদ্দকৃত গাড়ি অবৈধভাবে কর্পোরেশনের চালক নন এমন ব্যক্তিকে চালাতে দেয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির নারাজির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। পরে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহীদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন যে শহীদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে শুটিং থাকার কারণে পরিমণি আদালতে আসতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সোমবার হাইকোর্টের বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এ সময় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বলেন, এরপর থেকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করবেন। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত থাকছে। গেল 4 ডিসেম্বর ইভেলির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি করা হয় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনকে। এই মামলায় রোববার আগাম জামিন আবেদন করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। এরপর সোমবার দুপুরে হাইকোর্টে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে মিথিলা ও ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়। ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য রাফিয়াত রশিদ মিথিলার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। তো আজকে সেই মামলায়
উনি আগাম জামিনের আবেদন করেন। ওনার বিরুদ্ধে কোনো যে অ্যালিগেশন সেটা কোনো ভিত্তি নেই এরকম একটা আমাদের সাবমিশনে ওনারা সন্তুষ্ট হয়ে ওনাকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। জামিন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিথিলা বলেন, তার বিরুদ্ধে ইভেলির গ্রাহকের করা মামলাটি ভিত্তিহীন। তবে এরপর থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথাও জানান এই অভিনেত্রী। যেই মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে সেটার আসলে খুব একটা ভিত্তি নেই, তার কোনো বেসটা স্ট্রং নাই, সেই কারণেই কিন্তু আমাকে এই অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন। এই অসম্ভব হয়রানির ভিতর দিয়ে গিয়ে আমি যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের আর্টিস্টদের সাপোর্ট করার জন্য আমাদের লয়ার নেই, সেইভাবে মিডিয়ার এইসব ইস্যু ডিল করার জন্য আমাদের প্রপার এজেন্সি নেই, আমাদের ম্যানেজার নেই, আমরা ইন্ডিভিজুয়ালি ডিল করি। এই মামলার বাদী ইভেলির গ্রাহক সাদ স্যাম মামলার এজাহারে উল্লেখ করেন, তাহসান খান, মিথিলা ও ফারিয়া তার 3,18,000 টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি, তাই তিনি বাধ্য হয়ে মামলাটি করেছেন। রায়হান শোভন, RTV, ঢাকা। দেশে ফিরে আবারও আত্মগোপনে গেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ধারণা করা হচ্ছে তিনি রাজধানীর উত্তরে এক আত্মীয়ের বাসায় আছেন। এদিকে বরিশালে দায়ের করা মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আদালত। অন্যদিকে ঢাকার আদালতে সাইবার নিরাপত্তা আইনের মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। রনি রেজার রিপোর্টে বিস্তারিত থাকছে। নারীর প্রতি অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডায় ঢুকতে না পেরে দুবাই বিমানবন্দর থেকে দেশে ফিরে আসেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গেল রবিবার বিকেল 5টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। নেমেই ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন তিনি। পরে গণমাধ্যমকে পাশ কাটিয়ে বেরিয়ে যান বিমানবন্দর থেকে। পরে নিজের বাসায় না উঠে আত্মগোপনে চলে যান এই সাবেক প্রতিমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকার উত্তরায় এক নিকটাত্মীয়ের বাসায় উঠেছেন তিনি। এরই মধ্যে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা গ্রহণ করেছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। তাকে গ্রেপ্তারের দাবি জানান মামলার বাদী। মামলা হয়েছে ময়মনসিংহ ও সিরাজগঞ্জে। জিয়া পরিবার সম্পর্কে কটূক্তি তথা ব্যারিস্টার জাইমা রহমান একজন নারী জাতির গর্ব, বাংলাদেশের গর্ব, তার বিরুদ্ধে এইভাবে কুরুচুপিনি মন্তব্য করায় এবং মিথ্যা কটূক্তি করায় আমরা মনে করি যে এটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং জিয়া পরিবারের তথা সমগ্র জাতির মান সম্মান হানি হয়েছে। অপরদিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রাজশাহীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটিও খারিজ করে দেন বিচারক। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্যের জেরে ঝড় ওঠায় মুরাদ হাসান গেল মঙ্গলবার পদত্যাগ করেন। রনি রেজা, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, আমেরিকা সেই দেশ যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। কিছু লবিস্টের মিথ্যা তথ্য যাচাই বাছাই না করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এমন মন্তব্য করা তাদের ঠিক হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পতাকা মিছিল শেষে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। স্বাধীনতার 50 বছর ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাজধানীতে পতাকা মিছিল করেছে ঢাকা 12 নির্বাচনী আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সহ গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের নাম না রাখায় যুক্তরাষ্ট্র সরকারের তীব্র নিন্দা করেন। আমেরিকার সরকার পরশুদিন যে কথা বলেছে, এটা তো আমেরিকার সম্বন্ধে এখন দুটো কথা বলতেই হয়। তারা এই আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তোমরা যারা আসছো, এটা তোমাদের উপর দায়িত্ব। আমরা চলে যাওয়ার পরে
বাংলাদেশকে তোমরা আরো দূরে এগিয়ে নিয়ে যাবে, যেটা আমরা স্বপ্ন দেখছি 2041-এর যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর নাসরিন আহমদ, মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে মুজিব বর্ষ এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ গ্রহণ। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুজিব জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সাজবে বর্ণিল সাজে। এখানেই অনুষ্ঠিত হবে 16 ও 17 ডিসেম্বর দুদিনব্যাপী জমকালো অনুষ্ঠান। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় বাস্তবায়ন কমিটি। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথ পাঠ সফল করার আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা করবেন। 16 তারিখে 4:30 থেকে 5টার মধ্যে শপথ অনুষ্ঠানটা শেষ হবে। আমরা এই অনুষ্ঠানটা শুধু শপথের, যেহেতু আমরা সারা বাংলাদেশের সঙ্গে আমরা কানেক্টেড থাকবো, আমি বলছি যে আমরা সেখান থেকে কানেক্টেড থাকবো। করোনার কথা মাথায় রেখে পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে বলেও জানায় বাস্তবায়ন কমিটি। এবারে থিম ঠিক করেছি মহাবিজয়ের মহানায়ক, কারণ আমরা মনে করি যে বাঙালির যে বিজয় অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সালে আমরা যদি পেছনে ফিরে যাই, সেই সময়ের আবেগ, উত্তেজনা, আনন্দ এবং সব কিছুকে আমরা এবারে উদযাপন করব। প্রোগ্রামটা হচ্ছে দুদিনের প্রোগ্রাম, একই জায়গা হবে এবং পুরো পেছনে যে জাতীয় সংসদটাকে সামনে রেখে আমরা একটা খোলা একটা আবহের ভেতরে পুরো প্রোগ্রামটাকে যাতে করে সাজানো যায় সেরকমভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। অনুষ্ঠানের দুদিনই সন্ধ্যার পর থাকছে সাংস্কৃতিক আয়োজন। আমরা আশা করি যে আমরা একটা সুন্দর প্রোগ্রাম। জাহিদ রহমান, RTV, ঢাকা। ইতিহাস বিকৃতি রোধে সব পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি M এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। 90 দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে গেল 2রা ডিসেম্বর এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহেরি। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারীদের জন্য 60% ও 20% পোষ্য কোটা বাতিলে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস কাল। মুক্তিযুদ্ধে মেধাবী সন্তানদের অবদান ও ত্যাগ স্মরণে 14 ডিসেম্বর জাতি উদযাপন করবে দিনটি। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাবেন। রায়েরবাজার বৌদ্ধভূমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। এছাড়া জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও থাকছে নানা আয়োজন। এদিকে রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে চলছে লাল সবুজের মহোৎসব। তুলে ধরা হচ্ছে বাঙালির ইতিহাস ঐতিহ্যের নানা দিক। অনুষ্ঠানের 13তম দিনে সোমবার প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে 71-এ দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ সবার আনন্দ উদযাপন সম্ভব হচ্ছে। বিশেষ অতিথি নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বিশ্বের কাছে বিনিয়োগের তীর্থস্থানে পরিণত হয়েছে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের জন্য। সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠন ABCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বাঙালি সংস্কৃতির ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুটাকে আমরা সবাই মিলে দেশটা আমরা স্বাধীন করেছি। বঙ্গবন্ধু আমাদের ডাক দিয়েছিলেন বলেই তাই আমরা আজকে স্বাধীন। সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের এক বিস্ময়কর রোল মডেল। আর এইসব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই। সভ্যতার শুরুর বহু আগে থেকে মানুষ তার মনের ভাব প্রকাশ করত অঙ্গভঙ্গি করে নৃত্যের মাধ্যমে। মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম পন্থা নাচের উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব 300 শতকের সময়। সেবা প্রকাশনীর জনপ্রিয় মাসুদ রানা সিরিজের 260টি বই ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্য শেখ আব্দুল হাকিমের। এটি কাজী আনোয়ার হোসেনের নয় বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন কাজী আনোয়ার হোসেন। বিস্তারিত থাকছে খান আলামিনের রিপোর্টে। সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে মাসুদ রানার যাত্রা শুরু। ঘোস্ট লেখক হিসেবে এই সিরিজের কয়েকশো বই লেখেন শেখ আব্দুল হাকিম। 2019 সালের 29 জুলাই মাসুদ রানা সিরিজের 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক হিসেবে সত্ত্ব বা মালিকানা দাবি করে কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের 71 ও 89 ধারা লঙ্ঘনের দায়ে অভিযোগ দাখিল করেন শেখ আব্দুল হাকিম। 1 বছর ধরে আইনি লড়াই চলে। গত বছরের 14 জুন পক্ষে রায় পান শেখ আব্দুল হাকিম। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। গত বছরের 10 সেপ্টেম্বর হাইকোর্ট সেই আদেশ স্থগিত করে রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দিলেন হাইকোর্ট। রায়ে কপিরাইট অফিসের সিদ্ধান্তই বহাল রয়েছে। ফলে মাসুদ রানা সিরিজের 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্য শেখ আব্দুল হাকিমের। 14/6/2020 রেজিস্ট্রার মহোদয় যে আদেশ দিয়ে কপিরাইট সংক্রান্ত যে আদেশ দিয়েছেন, কুয়াশা সিরিজ মাসুদ রানার বইগুলি জব্দ থাকবে এবং সেগুলি জব্দই থাকবে। আজকে আদালতে রুল খারিজ হয়ে এটাই প্রমাণিত হলো এবং আদালত এও বলে দিয়েছে কাজী আনোয়ার হোসেন যদি কোনো প্রতিকার চান তাহলে কপিরাইট আইন 2000 অনুযায়ী ওনার যেখানে কপিরাইট বোর্ডে বা যেখানে ওনার খুশি উনি সেখানে যেতে পারে আইন অনুযায়ী। তবে এতে নাখোশ আনোয়ার হোসেন। তার আইনজীবী জানান আপিলের কথা। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, কারণ কপিরাইট রেজিস্ট্রারের ওই কাজটিকে যেহেতু ইলিগাল ঘোষণা করা হয়নি, উনি হয়তো ভবিষ্যতেও এই ধরনের কাজ করবেন। তো সেই জায়গাটা এখনো সুরাহা হয়নি। সেই জন্য আমরা মনে করি এই ন্যায় বিচার যেহেতু হয়নি, আমরা অবশ্যই আপিল বিভাগে আপিল করব। মামলা চলার সময় চলতি বছরের 28 আগস্ট 74 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আব্দুল হাকিম। মৃত্যুর আগে তিনি ব্রঙ্কাইটিসে ভুগছিলেন। খান আলামিন, RTV, ঢাকা। পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সন্ধ্যায় তারাবাড়িয়া বাজারে এ ঘটনায় অন্তত 5 জন আহত হন। নিহত কিশোরের নাম নাসিম হোসেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচনী প্রচার নিয়ে 2 পক্ষের সংঘর্ষের ভিডিও করার সময় নাসিমকে পেছন থেকে ছুরি মারা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্স্যুরেন্স খাতে বিশেষ অবদানের জন্য 2020 সালের 8ম ICSB পুরস্কার পেয়েছে দেশের প্রথম ও শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাজিম উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ 8মবারের মতো এই আয়োজন করে। নির্ধারিত মানদণ্ডের উপর ভিত্তি করে স্বচ্ছ কর্পোরেট গভর্নেন্সের জন্য 40টি কোম্পানিকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।